দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কোমরে ব্যথা এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার রুহুল আমিন চয়ন, অর্থোপেডিক অ্যান্ড স্পাইন স্পেশালিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহেবিলিটেশন, নিটোর পঙ্গু হাসপাতাল। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? জি, ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোমরে ব্যথায় ভুগে না এমন মানুষ খুব কম। আমিও দীর্ঘদিন কোমরে ব্যথায় ভুগেছি। তো স্যারের কাছে জানতে চাইবো যে কোমরে ব্যথার আসলে কি কি ধরনের কারণ রয়েছে? সবার আগে যে কথাটা বললেন যে কোমরে ব্যথায় ভুগে নাই, এরকম লোক সংখ্যা খুবই কম। এই যেই কোমরে ব্যথায় সবাই কম বেশি ভুগতেছে, বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে ভুগে থাকে। যেমন একেবারে মানে স্কুল গোয়িং বাচ্চা যারা, অ্যাক্টিভ লাইফ লিড করে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা অফিস ডেস্কে কাজ করে তারা, প্লাস হচ্ছে গিয়ে এল্ডারলি পিপল যারা, মানে বয়স্ক লোকজন যারা, জেরিয়াট্রিক পেশেন্ট বলি আমরা যাদেরকে, এই গ্রুপ। অর্থাৎ অল্প বয়স, বাচ্চা এবং বয়স্ক সবাই মোটামুটি এই ধরনের মানে এক্সপিরিয়েন্স লাইফে কখনো না কখনো মানে ফিল করে থাকেই। এজন্যই বলে যে সবাই কখনো না কখনো কোমর ব্যথায় আক্রান্ত হয়। এবং এই কোমর ব্যথার অনেক কারণ। এই অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি হচ্ছে যার কোনো নির্দিষ্ট কারণ নেই, মানে নন স্পেসিফিক ব্যাক পেইন বা মেকানিক্যাল ব্যাক পেইন। তাহলে নন স্পেসিফিক যদি বলি তাহলে স্পেসিফিক কিছু ব্যাপার থাকে। নন স্পেসিফিক বলবো যে হচ্ছে 100 জন যদি কোমরে ব্যথায় আক্রান্ত হয়, এর ভিতরে নিয়ার অ্যারাউন্ড 90% পেশেন্ট, 90 জনই হচ্ছে নন স্পেসিফিক ব্যাক পেইন। কীরকম, সে একটু বসছে, হয়তো বা বাঁকাভাবে বসছে, তার মাসেলে একটা টান লাগলো, কোমরের মাসেলের দিকে মাংসপেশিতে একটা টান পড়লো, তার ব্যথা শুরু হয়ে গেল। তার ঘুমের যে পজিশনটা ছিল, পজিশনটা সঠিক ছিল না, কোমরে ব্যথা শুরু হয়ে গেল। কিছু একটা ভারী জিনিস তুলতে গেল, কোমরে মাসেল পুল করলো, ব্যথা শুরু হয়ে গেল। এরকম হচ্ছে গিয়ে মানে জাস্ট সিম্পল কিছু অ্যাক্টিভিটির জন্য বা পশ্চারের জন্য এরকম ব্যথা হতে পারে। এটাকেই বলি হচ্ছে গিয়ে আমরা নন স্পেসিফিক ব্যাক পেইন। আর একটা ব্যাপার হচ্ছে, ধরেন আমরা যারা সেডেন্ডারি ওয়ার্কার বলতে অফিস জব করি যারা, অনেকক্ষণ বসে থাকে, দীর্ঘ সময় বসে থাকা, এটাও একটা অন্যতম প্রধান কারণ কোমরে ব্যথার। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আমাদের এখন যে অ্যাক্টিভ লাইফ বলতে যেটা বোঝায় যে সকালে হাঁটা, সন্ধ্যায় হাঁটা, অথবা কিছু ভারী কাজ করা বা যে কোনো ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করা, এটা একেবারেই কমে আসতেছে। যত দিন যাচ্ছে মানুষ গৃহবন্দী হচ্ছে, মোবাইলের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। স্পেসিফিক সমস্যাগুলোর ভিতরে অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে যে আমাদের যেই মেরুদণ্ডটা বলি আমরা, মেরুদণ্ড মানে হচ্ছে কি আমার মাথার নিচ থেকে, বেস থেকে, ঘাড়ের গোড়া থেকে একেবারে কোমরের শেষ পর্যন্ত পিঠের মাঝখানের যে অংশটা, যেটাকে আমরা বলি হচ্ছে কি মেরুদণ্ড, স্পাইন। তো এই মেরুদণ্ডটা তৈরি হয় হচ্ছে গিয়ে ছোট্ট ছোট্ট বক্সের মতো গোল গোল কয়েকটা হাড়ের সমন্বয়ে। এখানে 33টা হাড় থাকে এবং প্রতি 2 হাড়ের মাঝখানে দেখা যায় যে একটা স্পেস থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটাকে সহজে আমাদের গ্রামের ভাষায় অনেকে জেলি বলে, কেউ নরম মাংস বলে, এরকম একটা জেলিটা সবচেয়ে বেশি বলে। এখানে একটু দর্শকদের বোঝার জন্য বা আমি একটু বলবো যে ধরেন আমাদের মাথার ভিতরে থাকে কি ব্রেইন, মস্তক। এই ব্রেইনের ভিতর থেকে মোটা একটা, আবার সহজ ভাষায় বলি রগ বলে যেটাকে, মোটা একটা রগ নিচের দিকে চলে আসে, যেটাকে আমরা বলি হচ্ছে স্পাইনাল কর্ড, হ্যাঁ, নার্ভ বলে স্পাইনাল কর্ড। তাহলে এই স্পাইনাল কর্ডটা চলে আসে হচ্ছে গিয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে, এবং এই 2 হাড়ের মাঝখানের যেই জেলিটা, ওই বরাবর দেখা যায় যে এই যেই মোটা একটা রগ নেমে যাচ্ছে, তার বিভিন্ন রকম ব্রাঞ্চিং তৈরি হচ্ছে। হ্যাঁ, ব্রাঞ্চগুলা, ঘাড়ের ব্রাঞ্চগুলা দেখা যায় হাতের দিকে চলে আসে, পিঠের ব্রাঞ্চগুলা বুকের দিকে, পেটের দিকে চলে আসে, কোমরের যে ব্রাঞ্চগুলা থাকে সেগুলো আবার পায়ের দিকে চলে আসে। যদি এই যেই জেলিটা বা ডিস্ক যেটাকে বলি আমরা, এইটা কোনো কারণে বের হয়ে আসলে তখন দেখা যায় যে আমাদের মেরুদণ্ডের যেই মোটা রগটা বা স্পাইনাল কর্ড যেটাকে বলি, সেটার উপরে প্রেশার পড়তে পারে, এবং যেই ব্রাঞ্চিংগুলো বের হয় আমার হাতের দিকে আসতেছে, পায়ের দিকে আসতেছে, সেই নার্ভের উপরেও চাপ পড়তে পারে, তখন এই ব্যথাটা হয়।
এটাকে সহজ ভাষায় সংক্ষেপে আমরা বলি পিএলআইডি, দ্যাট ইজ প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আর একটা কমন ব্যাপার হচ্ছে টিবি, টিউবারকুলোসিস যেটাকে বলি। আমাদের দেশের লোকজন টিবি বলতে সাধারণত ফুসফুসের টিবি বোঝায় থাকে, যে লাংস টিবি যেটাকে বলে আর কি, হ্যাঁ, যে বোনসের যে টিবি হইতে পারে বা স্পাইনের টিবি হইতে পারে, এই ব্যাপারটা অনেকেরই মানে খুব একটা মাথায় থাকে না, তারা ওইভাবে চিন্তা করে না। টিবির ছাড়া আর একটা সমস্যা হচ্ছে টিউমার। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যেরকম টিউমার হইতে পারে, আমাদের মেরুদণ্ডের ভিতরের যেই রগ, দ্যাট ইজ দ্য স্পাইনাল কর্ড, এখানেও টিউমার হইতে পারে। এই টিউমারের কারণেও প্রেশার ইফেক্ট হয়, প্রেশার ইফেক্টের কারণে ব্যথা হয়। সুন্দর করে স্যার বুঝিয়ে বললেন। তো স্যারের কাছে এখন জানতে চাইবো যে যখন পিএলআইডির কথা যদি আমরা বলি, তো আসলে আপনারা তো অনেকগুলো কারণের কথা বললেন, তো ডায়াগনোসিসটা কনফার্ম হয় কিভাবে? যে কোনো রোগ ডায়াগনোসিসের জন্য সবচেয়ে বেশি জরুরি যেই ব্যাপারটা, সেটা হচ্ছে পেশেন্ট হিস্ট্রি। দ্যাট ইজ পেশেন্ট কী বলে, তার কমপ্লেইনটাকে। আমরা যখন একটা পেশেন্টের হিস্ট্রি শুনি, মানে তার কমপ্লেইনগুলো শুনি, যে মানে সে বলে যে আমার ব্যথা, কোমরে ব্যথা। আমি পিএলআইডির ব্যাপারটাই সামনে নিয়ে আসি, যে কোমরে ব্যথা। তো বাবা, কোমরে ব্যথা কতদিন যাবত, এতদিন যাবত, কীভাবে শুরু হইলো? তখনই একটা ক্লু পাওয়া যায় যে সে কি আঘাতজনিত কারণে ব্যথা পেয়েছে, নাকি তার মেকানিক্যাল ব্যাক পেইন, নাকি কোনো কিছু তুলতে গিয়ে কোমরে চোট লাগছে, টান লাগছে, মানে ওই যে জেলি যেটা সহজ ভাষায় বলে ডিস্ক যেটা হার্নিয়েশন হয়েছে, এই ধরনের কোনো কারণে হয়েছে। এটা একটা ব্যাপার, এটা হচ্ছে গিয়ে হিস্ট্রি। আর একটা হচ্ছে গিয়ে অনেকে বলে যে আমি দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে পারি না বা দীর্ঘক্ষণ হাঁটতে পারি না, হাঁটতে গেলে মনে হয় যে আমার ব্যথাটা পায়ের দিকে চলে আসতেছে, পায়ের দিকে একটা নাম বা অবশ লাগা ভাব তৈরি হচ্ছে, কিছু দূর হাঁটলে মনে হয় যে পাটা ভারী হয়ে আসতেছে। এই যে যেই হিস্ট্রি, এটা হচ্ছে গিয়ে একটা মেইন পয়েন্ট যে কোনো রোগের জন্য ডায়াগনোসিস। আমি বলবো যে পেশেন্টের কথা শোনা, হিস্ট্রিটা ভালো মতো নেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পাশাপাশি হচ্ছে আমরা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করে। ক্লিনিক্যাল এক্সামিনেশন মানে হচ্ছে রোগীর হাত পা ধরে নাড়ি দেখে চিকিৎসা করা, রোগ ধরার চেষ্টা করা, যেটা সেখানে কিছু স্পেসিফিক টেস্ট আছে। পেশেন্টকে হাঁটায় দেখানো, সে স্কোয়াট করতে পারে কিনা, বসতে পারে কিনা, পেশেন্টকে শুয়ে কিছু পরীক্ষা করা, বিশেষ করে আমরা বলি লেগ রাইজিং টেস্ট, মানে হ্যাঁ, পাটা সে সরাসরি যখন সোজাভাবে উঁচা করতে যায়, তখন দেখা যায় যে তার পায়ের দিকে ব্যথাটা অনেক সময় বেড়ে যায়, যে আমি আর তুলতে পারতেছি না, আমার পা ছিঁড়ে যাবে, এরকম একটা ব্যাপার হয়। গেইট বলি আমরা যেটাকে, হাঁটার যে প্যাটার্ন, আমরা নর্মালি যেভাবে হাঁটে, পিএলআইডি রোগী, বিশেষ করে সিভিয়ার পিএলআইডি রোগী যারা, এরা দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, তারা হাঁটার সময় একটা খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, হ্যাঁ, একদিকে ঝুঁকে হাঁটতেছে, কারণ যেই দিকে তার ব্যথা সেই দিকে সে পায়ে প্রেশার দিতে পারতেছে না, ওজন দিতে পারতেছে না। আর এটা গেল ক্লিনিক্যাল এক্সামিনেশন। এর পরের ধাপ চলে আসে আসলে ইনভেস্টিগেশন যেটাকে বলি। ইনভেস্টিগেশনের ভিতরে মেইনলি আমরা যেটা পিএলআইডির জন্য চিন্তা করি, সেটা হচ্ছে রেডিওলজিক্যাল পার্ট, দ্যাট ইজ এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, এই ধরনের যেই পরীক্ষা। কমনলি আমরা হচ্ছে গিয়ে এক্স রে করি, কোমরের প্রথমেই এক্স রেটা দেখা হয়। এক্স রের পাশাপাশি কখনো যদি মনে হয় যে স্পেসিফিক এরকম নার্ভের চাপ আছে, রোগের চাপ আছে, এরকম মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এমআরআই সাজেস্ট করে থাকি। সুন্দর বলেছেন স্যার। এখন ডায়াগনোসিস হয়ে গেল যে পিএলআইডি হয়েছে, চিকিৎসা কি হবে? আচ্ছা, পিএলআইডি যদি হয়ে থাকে তাহলে এটার চিকিৎসা, মানে এটা পিএলআইডি হয়েছে এটা শোনার পরেই অনেকে ঘাবড়ে যায়, যে আল্লাহ, আমার তো মানে জেলি বের হয়ে গেছে, আমার রগের উপরে চাপ। অনেক পেশেন্ট এসে বলে যে স্যার, আমার তো রগের উপরে রগ উঠে গেছে, হ্যাঁ, রগের উপরে মাংস উঠে গেছে, এই ধরনের কিছু কথা বলে থাকে। এবং তারা খুবই ওয়ারিড থাকে, কেননা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে যায়, কখনো পেইন স্পেশালিস্টের কাছে যায়, কখনো ফিজিওথেরাপিস্টের কাছে যায়, কখনো মানে আমাদের অর্থোপেডিক সার্জন বা স্পাইন সার্জন বা নিউরো সার্জন এদের কাছে যায়। এবং অনেক সময় তারা পাজেল থাকে যে আসলে মানে কি করব, এটা নির্ধারিত হয় মূলত হচ্ছে আমার স্টেজিংয়ের উপরে। আমি যখন যে কোনো একটা রোগ যদি চিন্তা করি যে তার সিভিরিটি কীরকম, তার মানে সমস্যার তীব্রতাটা কতটুকু। পিএলআইডিটাকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এরকম, বা গ্রেড 1, 2, 3, 4। গ্রেড 1টা হচ্ছে গিয়ে আসলে একেবারে ভেরি মিনিমাম একটা ব্যাপার। এটা ধরেন আমার কোমরে কোনো ব্যথা নাই, এখন যদি আমি একটা এমআরআই করি, তখন দেখা যাবে রেডিওলজিস্ট একটা রিপোর্ট দিচ্ছে যে আপনার ওখানে 4 নম্বর এবং 5 নম্বর হাড্ডির মাঝখানের ডিস্ক বাল্জ হয়ে গেছে। এটা বয়সজনিত কারণে, ওয়ার অ্যান্ড টিয়ারের কারণে কিছু পরিবর্তন হয়, কিন্তু সেটা যে আমার জন্য খুব বেশি সিমটোমেটিক বা খুব বেশি কষ্টদায়ক ব্যাপার হচ্ছে, ব্যাপারটা সেটা না। তাহলে এটা হচ্ছে গিয়ে গ্রেড 1 যেটাকে বলবো, একটু ইলাবোরেট করি, মানে সবাই যাতে একটু বুঝতে পারে।
তাহলে গ্রেড 1টা হচ্ছে কি জাস্ট দুই হাড়ের মাঝখানের, দুই কশেরুকার মাঝখানের যে ডিস্ক বা জেলিটা আছে, এটার আবার আসলে দুইটা পার্ট। একটা হচ্ছে ভিতরে একেবারে জেলি টাইপের ব্যাপার, আর বাইরে একটা শক্ত আবরণ যেটাকে বলে অ্যানুলাস ফাইব্রোসাস। এটা আসলে কি, এটা হচ্ছে কি একটা এক ধরনের একটা শক অ্যাবজর্বার। হ্যাঁ, যেমন মানে আমাদের কুশন যেরকম থাকে, এটা শক অ্যাবজর্বার। আমার পুরা শরীরের ওয়েটটা যাচ্ছে মেরুদণ্ড দিয়ে পায়ের দিকে। আমি সারাদিন এদিক ওই বাঁকা হয়ে সামনে ঝুঁকি, লাফাই, দৌড়দৌড়ি করি। তো এই যে একটা হাড্ডির সাথে একটা হাড্ডি যাতে ডাইরেক্ট ফ্রিকশন না হইতে পারে এবং মুভমেন্টটা যাতে ইজি হয়, এটা আসলে এনশিওর করাটাই হচ্ছে কি এই ডিস্ক বা জেলির কাজ। দুই হাড়ের মাঝখানের যে ডিস্ক, এই ডিস্কের ঠিক পিছনেই হচ্ছে কি আমার নার্ভটা, মানে হচ্ছে স্পাইনাল কর্ডটা, যেটা হচ্ছে কি মোটা রগ, যেটা বললাম আমার মাথার ব্রেইন থেকে ব্রেইনের একটা প্রলম্বিত অংশ, এক্সট্রা পার্টের মতো, লেজের মতো একটা অংশ। তো ব্যাপারটা কি দাঁড়ায় যে আমরা সহজভাবে আমি অনেক রোগীকে বোঝানোর জন্য বলি যে ধরেন আপনার ব্রেইনে একটা আঘাত লাগলো, ছোট্ট একটা আঘাতেও দেখা যায় যে একটা মানুষ অজ্ঞান হয়ে যায়, হ্যাঁ, সেন্সলেস হয়ে যাচ্ছে, তার স্ট্রোকের মতো ব্যাপার হয়ে যাচ্ছে, সিমটম হয়ে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে। তো যখন এইরকম এই মেরুদণ্ডের ভিতরের যেই ব্রেইনের এক্সট্রা পার্টটা আছে, দ্যাট ইজ দ্য স্পাইনাল কর্ড, মানে রগ, যেটা বোঝে লোকজন, তো এটার উপরে প্রেশার পড়লে এইটারও কিছু চেঞ্জ হয়, এবং এই চেঞ্জের পার্টটাই হচ্ছে গিয়ে ব্যথা, রেডিকুলোপ্যাথি। এটা তো এই যেই মানে গ্রেড 1 যদি আমরা বলি, জাস্ট বালজিং, মানে এখানে ওই যেই ফাইব্রাস পার্টটা আছে এটা কিন্তু ছিঁড়ে নাই, জাস্ট একটু পিছনের দিকে চলে আসে। কখনো যদি এটা ছিঁড়ে যায়, অল্প একটু বের হয়, নার্ভের উপরে অল্প চাপ পড়ে, তখন আমরা বলি গ্রেড 2। তার থেকে যদি বেশি চাপ পড়ে, যেটা কর্ড এবং রুট লেভেলে চলে আসে, তাহলে গ্রেড 3, এবং লাস্ট স্টেজ হচ্ছে গ্রেড 4। স্যার, এই বিষয়ে নিয়ে আমরা আরও অনেক কথা বলবো। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আমরা কথা বলছি কোমরের ব্যথা এবং তার সমাধান নিয়ে। আরও অনেক কথা বলবো, এরই মাঝে ছোট্ট একটি বিরতি যাচ্ছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম পিএলআইডি, কোমরের ব্যথার অন্যতম প্রধান কারণ, তার চিকিৎসা নিয়ে। পিএলআইডির চিকিৎসা যেখানে আমরা শেষ করছিলাম যে আমার গ্রেডিংটার উপরে নির্ভর করে হচ্ছে গিয়ে আমার চিকিৎসা পদ্ধতিটা কী হবে। আসলে চিকিৎসা অনেকেই বলে যে পিএলআইডি হইলেই অপারেশন করতে হবে, হ্যাঁ, এরকম একটা ভয় অনেকের ভিতরে কাজ করে, অনেক পেশেন্টের ভিতরেই। অনেকেই দেশের বাইরে যাব, কোথায় যাব, কার কাছে যাব, বা কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো, সেটার উপরে মানে একটা টেনশনে পড়ে যায় যে কি করা উচিত। আসলে সবার আগে যেই কথাটা দিয়ে আমরা শুরু করছিলাম যে কোমরে ব্যথা সবার যেরকম আছে, এর ভিতরে 90% হচ্ছে নন স্পেসিফিক ব্যাক পেইন, যার কোনো নির্দিষ্ট কারণ নাই। এবং এই পিএলআইডি হইলেই যে সবার অপারেশন করতে হবে ব্যাপারটা সেটা না, এবং ম্যাক্সিমাম সময় দেখা যায় যে 90%-এরই অপারেশনের দরকার হয় না। তাহলে কাদের অপারেশনের দরকার হয়, অথবা এই 90% কী করলে ভালো থাকবে, কী করলে তারা তাদের সুস্থতা ফিরে পাবে অথবা তাদের ব্যথাটা কমে যাবে। আমি অপারেশনের আগের কথাগুলোই একটু আগে বলবো যে আসলে পিএলআইডি হলে আমাদের কি করা উচিত, হ্যাঁ, যাতে আমার অপারেশনের মতো একটা ঝামেলায় যাওয়া না লাগে। আমি ডাক্তার, আমি সার্জন, আমি অপারেশন করি, কিন্তু আমিও তো চেষ্টা করব যে আমার যাতে কোনো অপারেশন না লাগে। যখন একান্তই বাধ্য হব যে না আমার এইটা ছাড়া আর কোনো অপশন নাই, মানে তখন আমার অপারেশনে যেতেই হবে, তখন আবার ভয় পেলে হবে না যে আমি মরে যাব কিন্তু তারপরে অপারেশন করবো না, মানে এরকম একটা ব্যাপার অনেকের ভিতরে কাজ করে, যেটা ঠিক না। আচ্ছা, অপারেশনের আগে যে ব্যাপারগুলো সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। মানে আমি ট্রিটমেন্টটাকে যদি এইভাবে ভাগ করি যে একটা হচ্ছে সার্জারি আর একটা হচ্ছে গিয়ে উইদাউট সার্জারি। উইদাউট সার্জারিটাকে যদি আমি আবার কিছু সাব ব্রাঞ্চে নিয়ে আসে, সাব গ্রুপে নিয়ে আসে, এটার ভিতরে হচ্ছে বলে কিছু মেডিকেশন দিয়ে, কিছু উইদাউট মেডিকেশন। মানে তাহলে ভাগ কী হলো যে ঔষধ খাওয়া ছাড়া, অপারেশন ছাড়া, ঔষধ খাওয়া ছাড়াও আপনি ভালো থাকতে পারেন বা ভালো হতে পারেন। তাহলে এটার ভিতরে মেইনলি নির্ভর করে হচ্ছে গিয়ে লাইফস্টাইল মডিফিকেশন একটা কথা। এটা একটা ব্রড হেডিং হয়ে গেল। লাইফস্টাইল মডিফিকেশন মানে কি, আমি কি করব, আমি কি 8 ঘন্টা ঘুমাবো, 6 ঘন্টা ঘুমাবো, এটা কি আমার মডিফিকেশন? স্পেসিফিকলি আসলে কি করব, স্পেসিফিকলি কি করব, এইটা হচ্ছে গিয়ে আমাদের মানে জানা দরকার। আমি বলবো যে এইটা যার পিএলআইডি ডায়াগনোসিস হয়েছে শুধুমাত্র সেই এটা জানবে, ব্যাপারটা সেটা না।
ইন জেনারেল সবার এই জিনিসটা জানা উচিত, মানে সুস্থ থাকতে হলে আপনাকে এই ব্যাপারগুলো কিছুটা মেনে নিতে হবে। সেটার ভিতরে নাম্বার 1 হচ্ছে গিয়ে আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, আপনাকে খাদ্যাভ্যাস যেটা সেটা সুষম খাদ্যাভ্যাস হইতে হবে। আপনি যেই অ্যাক্টিভিটিটা করবেন সেটা হচ্ছে কি ফিজিক্যাল এক্সারসাইজ, যদি আমি বলি সেটা লাইট হোক হেভি হোক যাই হোক, একটা নির্দিষ্ট সময় আপনার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। আমাদের দেশের জন্য আর একটা বড় সমস্যা হচ্ছে ওয়েট, মানে শরীরের ওজন। অনেকেই দেখা যায় যে ওভারওয়েট থাকে। ওভারওয়েট হচ্ছে গিয়ে কোমরে ব্যথার একটা অন্যতম প্রধান কারণ। ওজন কমায় রাখা, নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্যাভ্যাস মানে খাদ্য খাওয়া, এক্সারসাইজ করা এবং বসার পশ্চার। এই যে আপনি আমি বসে আছি, আমার বসাটাই আমি বলবো যে এটা একটা রং বসার স্টাইল। হ্যাঁ, বসাটা উচিত হচ্ছে গিয়ে মেরুদণ্ডটা টান করে বসা, যাতে আমি আমার স্পাইনটাকে সবসময় সোজা রাখতে পারি। এটা খুব জরুরি, কেননা আপনি যখন আপনার মাসেলকে রিল্যাক্স করতে দিবেন, ও মাসেল রিল্যাক্স থাকতেই পছন্দ করবে, ও অ্যাক্টিভ থাকবে না। যখন আপনার মাসেল অ্যাক্টিভ থাকবে আপনার বোন অ্যাক্টিভ থাকবে। আপনার বোনস যখন অ্যাক্টিভ থাকবে তখন আসলে এটা পিএলএডির বাইরের কথা, তারপরে একটু চলে আসে, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস বলি আমরা, যেটাকে হাড়ের ক্ষয়। বিশেষ করে ফিমেলরা বেশি ভোগেন। এবং বয়স্ক ফিমেল যারা আপনার মেনোপজ মানে মিনিস্ট্রেশন বন্ধ হয়ে যাওয়ার পরে, এটা মানে আমাদের দেশের জন্য, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় একটা অনেক বড় ধরনের সমস্যা, যে অস্টিওপোরোসিস। সেটা কিন্তু কোমরে ব্যথার একটা অন্যতম প্রধান কারণ। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো গেলে হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল বা ঔষধ ছাড়া চিকিৎসা। এটার সাথে আরেকটা ব্যাপার যোগ হয়, সেটা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিটাও একটা ভালো রোল প্লে করে কোমরে ব্যথার ক্ষেত্রে, বিশেষ করে পিএলএডির ক্ষেত্রে। আবার কিছু এক্সারসাইজ, যেটা নর্মাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একরকম ব্যাপার, আবার হচ্ছে গিয়ে স্পেসিফিক কিছু ব্যায়াম যেটা কোমর ব্যথার জন্য এই পশ্চারে এই স্টাইলে এই ব্যায়ামগুলো করতে হবে, এইটা একটা ব্যাপার। আর ঔষধের ব্যাপার আসলে একেবারেই সিমটোমেটিক। এখানে এরকম কোনো ঔষধ নাই যে ওষুধটা খেলে আপনার হার্নিয়েটেড ডিস্ক যেটা বা জেলি যেটা বের হয়ে গেছিলো সেটা যে ভিতরে ঢুকে যাবে, এরকম মানে কোনো মেডিকেশন একেবারেই নেই। এখানে যেই বের হয়ে যাওয়ার জন্য যে প্রদাহটা হয়, ইনফ্লামেশনটা হয়, এই ইনফ্লামেশনটা কমানোর জন্য, প্রদাহটা কমানোর জন্য, ব্যথাটা কমানোর জন্য, অথবা যারা বলে যে পায়ের দিকে রেডিকুলোপ্যাথি হয়, পায়ের দিকে নামনেস লাগে, অবশ লাগে, ঝিঝিপ লাগে, ভার লাগে, এইটা কমানোর জন্য কিছু মেডিকেশন দেওয়া যায়। সেটা হচ্ছে কি মানে ঔষধের পার্টটা পড়ে। আর সবশেষে সেই মানে ভয়ের কথা, যেটা সবাই যেটাকে ভয় পায়, সেটা হচ্ছে গিয়ে সার্জারি আর কি। তো আমি আসলে দর্শকদের উপলক্ষে আপনার মাধ্যমে একটু বলবো যে আগে এক সময় যখন পিত্তথলির অপারেশন হইতো, মানে পেটের এই থেকে এই পর্যন্ত পুরা পেট কেটে তারপরে পিত্তথলিটা বের করে নিয়ে আসা হইতো। হ্যাঁ, তাহলে এটা একটা অপারেশন করতে গেলে অনেক সময় লাগতো, অনেক রক্তক্ষরণ হইতো, অনেক ব্যথা হইতো, ইনফেকশনের চান্স অনেক বেড়ে যেত, মানে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হওয়ার একটা সম্ভাবনা থাকতো। কিন্তু এখন আধুনিক সময়ের সাথে সাথে, যুগের পরিবর্তনের সাথে সাথে চিকিৎসা পদ্ধতিও অনেক পরিবর্তন হয়েছে, যেখানে ল্যাব কল এখন 10-15 মিনিট বা আধা ঘন্টায় শেষ করে ফেলতেছে। জাস্ট 2টা বা 3টা ছিদ্রের মাধ্যমে অপারেশন শেষ হয়ে যাচ্ছে। আমাদের স্পাইন সার্জারিতেও এই ধরনের কিছু পরিবর্তন হচ্ছে, যেটাকে সহজ ভাষায় যদি বলি আধুনিকতার ছোঁয়া বলবো আর কি। কেননা এখন বিশ্ব সব মানে একই মঞ্চে, মানে ইউএসএতে যেই মানে অপারেশনটা হচ্ছে, চিকিৎসাটা হচ্ছে, উইদিন মিনিট ঘন্টার ভিতরে আমরা সেটা জেনে যাচ্ছে যে আসলে ওখানে ওরা কি করতেছে, কিভাবে করতেছে, এবং সেই জিনিসটা আমরাও ট্রেনিং নিতে পারতেছি বা শিখতে পারতেছি, এবং সেটা আমার রোগীদের উপরে অ্যাপ্লাই করতে পারতেছি। এটা একটা ভালো ব্যাপার। তো মূল কথাটা হচ্ছে গিয়ে ভয়ের ব্যাপারটা নাই এই কারণে যে আগে একটা মেরুদণ্ডের অপারেশন করা মানে বলতো যে মেরুদণ্ডের অপারেশন করলে মানুষ প্যারালাইসিস হয়ে যায়, এই মেরুদণ্ডের অপারেশন করিস না তাহলে প্যারালাইসিস হয়ে যাবে। এইটা হচ্ছে গিয়ে খুব কমন একটা ব্যাপার ছিল। এইটা আসলে এই কনসেপ্ট এখন নাই বললেই চলে, কেননা আপনার আমরা যেই পরিমাণ সার্জারি করি, আল্লাহ রহমতে এই রকম অ্যাক্সিডেন্ট ভেরি রেয়ার, এবং মানে যেটা আউটকাম অনেক সময় পুরোপুরি 100% হচ্ছে না। এটা যে শুধুমাত্র অপারেশনের ভুলের জন্য হচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। মানে এটা হচ্ছে কি সে এমন একটা স্টেজে এসে অপারেশনের জন্য রাজি হয়েছে, মানে ওই সময় আর তার কিছু মানে করার থাকে না। মানে এটা আমি আবার একটু বাংলায় বোঝানোর জন্য বলবো যে ধরেন এটা একটা মাঠ, সবুজ ঘাস, আপনি ঘাসের উপরে একটা ইট চাপা দিয়ে রাখছেন, আপনি যদি 5-7 দিন 10 দিন চাপা দিয়ে রাখেন, ঘাস দেখা যাবে হলুদ হয়ে গেছে। এটা 15 দিন রাখলে, 20 দিন রাখলে সাদা হয়ে যাবে, কিছু ঘাস মরে যাবে। 1-1.5 মাস থাকলে আর ঘাসেই থাকবে না, ওখানে পুরো ঘাসেই নষ্ট হয়ে যাবে।
এখন আপনি ইট সরাই দিলে কি যেই ঘাস নষ্ট হয়ে গেছে মরে গেছে সেখানে সার পানি দিলে কি ঘাস হবে? হবে না। যেটা মরে গেছে সেটা তো মরেই গেছে, নতুন করে আবার হইতে পারে। তো আমার নার্ভের উপরে যখন এরকম চাপটা থাকতেছে, অনেক দিন থাকতেছে, মানুষ বছরের পর বছর মানে কয়েক যুগ ধরে কোমর ব্যথা নিয়ে ঘুরতেছে, ডায়াগনোসিস কনফার্ম হয়েছে, হ্যাঁ স্পেসিফিক ডাক্তার সেটা অর্থোপেডিক স্পাইন সার্জন হোক অথবা নিউরো স্পাইন সার্জন হোক, সে হয়তো বা অ্যাডভাইসও করছে যে আপনি অপারেশন করেন, কিন্তু না, সে ধরে বসে আছে যে সে অপারেশন করবে না। তো এই রোগীর অপারেশন করার পরে তো আপনি ওই রকম রেজাল্ট বা আউটকাম হবে না। এই জন্য অপারেশনের রেজাল্ট বা আউটকাম নিয়ে একটু মানুষের ভিতরে ভ্রান্ত ধারণা আছে। আর আপাতত যেই কথাটা আমরা সব মানে গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছিলাম যে স্পাইনের অপারেশন যেটা একটা সময় অনেক বেশি কাটাছিড়া করে করা হতো, একটা পর্যায়ে আসলো সেটা মিনিমাম ইনভেসিভ সার্জারি, তারপরে আসলো হচ্ছে গিয়ে মাইক্রোস্কোপিক ডিস্কেক্টমি, এখন সেটা চেঞ্জ হয়ে চলে আসছে এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি। অর্থাৎ আপনি আগে একটা পিএলএডির অপারেশন করতে গেলে আমরা রোগীদেরকে বলতাম 2 ব্যাগ রক্ত জোগাড় করেন, রোগীকে অন্তত 3 দিন 4 দিন হাসপাতালে থাকতে হবে। এখন আধুনিক যুগের যেই সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি যদি আমরা বলি, এটা বলবো যে শুধু বাংলাদেশের না, এটা ওয়ার্ল্ড ওয়াইড মানে লেটেস্ট চিকিৎসা পদ্ধতি যেটা, দ্যাট ইজ দ্য এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি, এন্ডোস্কোপিক সার্জারি। সেখানে আমরা একটা পেশেন্টকে মাত্র 6 মিলিমিটার মানে দর্শকদের বোঝার জন্য বলি 6 সুতা, মানে হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার একটা ফুটা, এই একটা 6 মিলিমিটারের ফুটা দিয়েই পুরো অপারেশন শেষ হয়ে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে পেশেন্টকে পুরো অ্যানাস্থেসিয়া দিতে হচ্ছে না। স্যার, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পরিশেষে এসে দর্শকদের উদ্দেশ্যে একটি টেক হোম মেসেজ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কোমরে ব্যথা হলেই ঘাবড়ানোর কিছু নাই। সবার আগে হচ্ছে গিয়ে লাইফস্টাইল মডিফিকেশনের যেই কথাগুলো বললাম, দয়া করে সেগুলো আপনারা একটু মেনে নেবেন এবং নির্দিষ্ট ভালো ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমরা যেটা জানলাম যে কোমরের ব্যথার নানান কারণ রয়েছে, সেই কারণগুলোর আধুনিকতম চিকিৎসা আমাদের দেশেই রয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর হবে সকলের জীবন। বিদায় নিচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।